সেই মুহূর্তে প্রফেসরের চোখের সামনে যেন ভেসে উঠল প্রাচীন মিশরের পুরোহিত তন্ত্র। মিশর অধিপতি ফারাওকে ঠুটো করে এই পুরোহিতরাই অন্তরাল থেকে রাজ্য শাসন করেছেন। এরা সিংহাসনের পেছনে থাকতেন, অর্ধ পশু অর্ধ নরদের উপাসনা করতেন। অতিকায় সর্পদেবতা শেঠ, নরখাদক বুবাস্টিস, অন্ধকার দুনিয়ার অধিপতি অসিরিস এদের সাধনার বলে নাকি মূর্তি পরিগ্রহ করতেন জনগণের সামনে। শ্রীকাল মস্তক নিয়ে অ্যানিউবিস হানা দিতেন। রক্তলোভী মায়াবী নেকড়ের দল ছাড়খাড় করত নিরীহ গ্রামবাসীদের। নীলনদের কুমির দেবতা সেবেক বছরে একবার মেমফিস মন্দিরে দেখা দিতেন। তখন তিনি পুরোহিতদের মতোই মানুষের দেহ ধারণ করতেন, মাথা বাদে। কুমিরের বিকট মুন্ড শোভা পেত সেখানে। ভূত প্রেত অন্ধবিশ্বাস গল্প অ্যান্ড কোং চ্যানেল কখনোই সমর্থন করে না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে অদৃশ বর্ধনের লেখা গল্প কফিন ক্লাব। গল্পটা শুনেছিলাম এক পণ্ডিতের মুখে। মিশরের প্রাচীন রহস্য নিয়ে তার অনেক কিতাব আছে, দেশ বিদেশে নাম আছে। বয়সে বৃদ্ধ, পেশায় প্রফেসর। নাম এইটুকুই গোপন রাখব, প্রফেসরের ইচ্ছে তাই। যৌবনে প্রফেসরকে ইজিপ্টে যেতে হয়েছিল, একবার নয় কয়েকবার। পিরামিড স্ফিংস নিয়ে যার গবেষণা, মিশরের মাটিতে তার না গেলেই নয়। সঙ্গে থাকতো পোর্টেবল টাইপরাইটার। সারাদিন টোটো করতেন, মিউজিয়ামে আর কিউরিও শপে। গলি খুঁজির মধ্যে খুঁজে খুঁজে বের করতেন দিনহীন চেহারার দোকান। দোকানদারের সঙ্গে ভাব জমিয়ে সংগ্রহ করতেন হরেক রকম প্রাচীন বস্তু। মিশরীয় খটোমটো নামগুলি প্রফেসর বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গে ভুলে গেছি। আগাগোড়া প্রফেসর একটা কথাই বলেছেন, এই কাহিনী অলৌকিক কাহিনীর পর্যায়ে পড়ে। কিন্তু বিংশ শতাব্দীর বিজ্ঞান জানা মানুষ অতিপ্রাকৃত কাহিনী আর বিশ্বাস করে না। আমিও তাই কাউকে বলিনি। মিথ্যে অপবাদ করিয়ে লাভ কি? তবে তুমি উদ্ভট গল্পের লেখক, তোমার কলমে এই গল্প প্রকাশ পেলে আর যাই হোক, লোকে আমার টিকিও ছুঁতে পারবে না। কিন্তু বিজ্ঞানের ছোট্ট গণ্ডির বাইরে বিরাট জ্ঞানের সাগর রয়েছে পড়ে। কতটুকুই বা আমরা জেনেছি? যা জানি না তার সবই কি গাঁজাখড়ি, আজগুবি, অবিশ্বাস্য। মিশরের পিরামিড আজ সারা পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করেছে। পিরামিডের পবিত্রতা যারা নষ্ট করেছে, মমি যারা লুট করেছে, তাদের অপঘাত মৃত্যু হচ্ছে না। মিশরের প্রেতাত্মার অভিশাপ যে কি সর্বনাশা, তা বারে বারে দেখা যাচ্ছে না। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন প্রফেসর। চশমা খুলে পাইকে তামাক টানতেন। স্মৃতির রোমন্থনে আবিল হতো দুই চক্ষু। খড়গ নাসিকার ঔদ্ধত্য কিন্তু তিল মাত্র কমতো না। ভাবখানা যেন বিশ্বাস অবিশ্বাসের তোয়াক্কা রাখি না। আমি যা দেখেছি, যা শুনেছি, তা মিথ্যে নয়। মৃত্যু যদি একমাত্র সত্য হয়, তবে আমার কাহিনীও নিষ্ঠুর সত্য। কায়রোতে ঘটনাটা ঘটে। তারপর থেকেই মিশরের ছায়া মারাননি প্রফেসর। লোহিত সাগরকে দূর থেকেই নমস্কার করেন। সেদিন সারাদিন টাইপ করেছিলেন প্রফেসর। লন্ডন আর বোম্বাইয়ের দুটো গবেষণা পত্রিকায় প্রকাশ পাবে তার প্রবন্ধ। তাই ভোর 6টা থেকে এক নাগারে খটাখট করে টাইপ করে গেছেন, খাওয়া দাওয়ার সময়টুকু বাদে। সন্ধ্যের দিকে চোখ যখন আর চলে না, আঙুল যখন পঙ্গু হবার উপক্রম, তখন বাধ্য হয়ে উঠে পড়লেন প্রফেসর। খোলা হাওয়ায় মস্তিষ্কের আবিরতা পরিষ্কার করার মতলব নিয়ে হাঁটতে লাগলেন যেদিকে খুশি। মাথা কিন্তু পরিষ্কার হলো না, বরং আরও ঘোলাটে হয়ে গেল।
সারাদিনের ক্লান্তি আর পথ চলার পরিশ্রম, এত ধকল মাথা কি সইতে পারে? তাই মাথা এমন আচ্ছন্ন হয়ে গেল যে চেনা রাস্তাগুলো অদ্ভুত মনে হলো। এরপর থেকেই যেন স্বপ্নের ঘোরে চলেছিলেন উনি, কিন্তু জ্ঞান টনটনে ছিল। যা দেখেছেন, যা শুনেছেন তা আজও মনে আছে। কায়রোর পথঘাট অচেনা নয় প্রফেসরের, কিন্তু সেদিন, সেই সন্ধ্যায় সব কিছুই তার কাছে নতুন রূপে ধরা দিল। সারাদিন তার মাথায় মিশরের প্রাচীন রহস্য আবর্ত সৃষ্টি করেছে। মাথার আবিলতার দরুন এখন সেই সবেরই ছায়া দেখলেন আশেপাশে। পা কোথায় চলেছে সে খেয়াল আর রইল না। মনে হলো যেন শূন্যে ভেসে চলেছেন। পার্থিব চিন্তা নিয়ে মাথা ব্যথা ছিল না প্রফেসরের। সেই জন্যই কি অপার্থিব চিন্তার কোহেলিতে আচ্ছন্ন হলো তার চেতনা, কে জানে। কিন্তু কোন ফাঁকে যে প্রাচীন ইজিপ্ট নিয়ে ভাবতে শুরু করলেন তা তিনি নিজেই জানেন না। সহসা যেন হাজার হাজার বছর বিলীন হলো তার দৃষ্টির সামনে থেকে। হারানো মিশরের ঐশ্বর্য, প্রহেলিকা আর আতঙ্ক বিমূর্ত হলো চেতনায়। বেশ মনে পড়ে, সে সময় উনি হাঁটছিলেন জনবিরল একটা রাস্তা দিয়ে। ইঁদো গলি, টিমটিমে বাতি, জনপ্রাণী নেই। মনে মনে কিন্তু উনি কল্পনা করলেন অন্য দৃশ্য। ভাবলেন, একদিকে রয়েছে মিশরীয় মন্দির, অন্যদিকে স্প্রিংস এর বিস্ফারিত চাহনি। ইঁদো গলি শেষ হলো, আলোকিত রাস্তায় পৌঁছলেন প্রফেসর। কল্পনা করলেন, শ্বেত বস্ত্রে আচ্ছাদিত মন্দির পুরোহিতেরা চলেছে সারি বেঁধে, বাঁশি বাজছে, কাগজের ভেপুর, ফেরিওয়ালার ঐকতান। প্রফেসর ভাবলেন, ভেপু নয়, এ হলো তারের বাজনার বিলাস। রক্তরাঙা গোলাপের উপচার দিয়ে কুমারী বলির আয়োজন চলছে দেবতা অসিরিসের সামনে। যেন স্বপ্ন। পা যে কোথায় টেনে নিয়ে চলেছে প্রফেসরকে সে খেয়াল নেই। যা দেখছেন তার ওপরেই মিশর রহস্যর রং চড়িয়ে কল্পনা করছেন অন্য কিছু। কখনো ভাবছেন সারি সারি মামি সাজানো রয়েছে পথের দুপাশে, আবার কখনো মনের চোখে দেখছেন পথের পাশে ওই যে বাড়ি, ও তো বাড়ি নয়, নরকরটি, কঙ্কালের মাথা। আলোকিত জানলাগুলোকে কল্পনা করছেন যেন খুলির অক্ষি কোটর, নাসিকা গহ্বর আর মুখ বিবর, প্রহেলিকা আর বিভীষিকা, সবই যেন তালগোল পাকিয়ে কিম্ভূত কিমাকার দৃষ্টি বিভ্রমের সৃষ্টি করল মগজের মধ্যে। লোকটাকে ঠিক তখনই দেখা গিয়েছিল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাদা আল খাল্লা পরা লোকটা, ঢ্যাঙা, শীর্ণ, তীব্র চাহনি। প্রফেসর পাশ কাটিয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু কাছাকাছি গিয়েও পারলেন না। মনে হলো লোকটা যেন তার জন্যই দাঁড়িয়ে। অপাঙ্গে তাকালেন প্রফেসর, সঙ্গে সঙ্গে বিষম চমকে উঠলেন। স্বপ্নের ছায়াছবি নিমেষে সত্যি হলো। দেখলেন লোকটার পরনে প্রাচীন মন্দির পুরোহিতের বেশ। চোখ রগড়ালেন প্রফেসর। না, দৃষ্টি বিভ্রম নয়, মদের নেশা নয়, ওই সাদা আলখাল্লা দেবতা অসিরিসের সম্ভ্রম চিহ্ন আর স্বরপুরুপ প্রতীক চিহ্ন তো ভুল হবার নয়। বিপুল বিস্ময়ে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রফেসর। এতক্ষণের বিকট কল্পনা কি শেষ হলো চোখের সামনে? আচম্বিতে লোকটা আলখাল্লার মধ্যে হাত বাড়ালো, হাতে একটা সিগারেট। বলল, মিস্টার, দেশলাই আছে? প্রাচীন মিশরীয় পুরোহিতের এহেন আধুনিক নেশা দেখে মুহূর্তে পরিষ্কার হলো বিভ্রম। মনে পড়ল ইজিপ্টের বহুরূপীদের বৃত্তান্ত। বিদেশি ট্যুরিস্টদের সামনে প্রাচীন মিশরীয় পোশাকে সেজে গুজে এরা দাঁড়ায়। পয়সা লোটবার ফিকির নয়, বিদেশিদের চিত্ত বিনোদনই মুখ্য উদ্দেশ্য। হেসে দেশলাই বের করলেন প্রফেসর। নিজেও একটা সিগারেট ধরলেন মুলে থাকার জন্য। ফুটপাতে দাঁড়িয়েই আলাপ জমল দুজনের মধ্যে। ভদ্রলোকের নাম না থাক, আসল নামে দরকার নেই, ধরা যাক নামটা পাষাণ বিষ। প্রফেসরের নাম শুনে পাষাণ বিষ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, বিসমিল্লাহ, গতকালই তো আপনার প্রবন্ধ পড়লাম কাগজে।
মিশরকে আপনি যে কোনো মিশরীয়র চাইতে বেশি জেনেছেন প্রফেসর। প্রফেসর খুশি হলেন তারিফ শুনে। এ কথা সে কথার পর পাষাণ বিষ বললেন, এখন আপনার কাজ কি? কিছু না, সে হাওয়া খাচ্ছি। তাহলে চলুন আমার গরিবখানায়, খানাপিনা করবেন, অনেকের সঙ্গে আলাপও হবে বলে অদ্ভুত হাসলেন পাষাণ বিষ। প্রফেসর অরাজি হলেন না। যেতে যেতে শুনলেন যাদের সঙ্গে উনি আলাপ করতে যাচ্ছেন তারা প্রত্যেকেই প্রাচীন মিশন নিয়ে ভাবেন। ওদের একটা ক্লাবও আছে, আজ তাদের ক্লাবের বাৎসরিক অধিবেশন এবং সেই উপলক্ষে খানাপিনার আয়োজনও হয়েছে। ক্লাবে সবাই বিচিত্র সাজে সাজবেন। প্রাচীন মিশরকে যেন দেখা যাবে খানাপিনার টেবিলে। পাষাণ বিষ সেজেছেন মন্দির পুরোহিতের সাজে, আবার কেউ ধারণ করবে দেবদেবীর ছদ্মবেশ অথবা আরও উদ্ভট সজ্জা, যা এখন মিউজিয়ামে দেখা যায়। পিরামিডের কবরে শোভা পায়, কিউরিও শপেই মানায়। প্রফেসর কিন্তু করছিলেন নিজের আধুনিক বেশবাসের জন্য। এমন সুন্দর সমাবেশে উনি খাপ ছাড়া হবেন নাকি? মোটেই না, আশ্বাস দিয়েছেন পাষাণ বিষ। প্রফেসরের কথা নিয়ে নাকি ক্লাবে এত বেশি আলোচনা হয়েছে যে মুখোশ দিয়ে ঢাকা মুখ ওকে দেখলে কেউ খুশি হবেন না। চোখের দেখা না দেখলে কি আলাপ জমে? খোসামত কে না ভালোবাসে? প্রফেসরও বিলক্ষণ পুলকিত হয়ে গেলেন। তাছাড়া পাষাণ বিষের সঙ্গে গেলে লাভ ছাড়া লোকসান নেই। দোষের মধ্যে ভদ্রলোক বড্ড বকেন, মুখে যেন তুবড়ি বসানো, নানান কথা। এদের এই ক্লাবের নাম নাকি কফিন ক্লাব। এরা অলৌকিক বিষয় নিয়ে চর্চা করেন, তন্ত্রমন্ত্র ভূত প্রেত নিয়ে গবেষণা করেন। আজকের বাৎসরিক অধিবেশন তাই বিলক্ষণ গুরুত্বপূর্ণ। আজকে এমন একটা অনুষ্ঠান আছে যা স্বচক্ষে দেখার সৌভাগ্য কারো হয় না। তবে প্রফেসর হলেন গবেষক, পুরাকালের মিশর তার নখদর্পণে। তার উচিত এই বিষয়ের অনুষ্ঠানটি স্বচক্ষে দেখা। ক্লাবের সভ্যদের যদিও আজকে চেনা মুশকিল হবে। প্রত্যেকেই যে বিদঘুটে মুখোশ ধারণ করে থাকবেন। পিশাচ আর শরীরী আতঙ্ক, জাদুকর আর অতিপ্রাকৃত বিভীষিকাদের কিম্ভূত কিমাকার ছদ্মবেশ। জমায়েতে হাজির হবেন ওরা। তারপরের ঘটনা প্রফেসর নিজেই দেখবেন। পাষাণ বিষের বক্তৃতার তোড়েই পথের নিশানা হারিয়ে ফেলেছিলেন প্রফেসর। এমনকি যে বিরাট প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, তার বাইরেটা কীরকম তাও দেখবার সুযোগ পেলেন না। খোলা দরজা দিয়ে প্রবেশ করলেন ভেতরে। কিছুক্ষণ পরেই বুঝলেন এই প্রাসাদের নাম হওয়া উচিত দুঃস্বপ্নের পুরী। প্রথমেই হলঘর, রক্তরং, লোহিত বর্ণের আস্তরণ ঘরের কড়িকাঠ থেকে কার্পেট পর্যন্ত। কোথাও রং চড়া, কোথাও ফিকে, কোথাও গাঢ়, কোথাও উগ্র। দরজার ভারী পর্দা, ঘাস কোমল গালিচা, আসবাবপত্রের ঢাকনি সমস্তই লাল রঙের। কড়িকাঠ থেকে ঝুলছে একাধিক ঝাড়বাতি। ঘরের কোণে কোণে শ্বেত পাথরের ফাঁপা স্ফিংস মূর্তির মধ্যে বিদ্যুৎ বাতি। টেবিলের ওপর শেডে ঢাকা নরম মোম প্যাটার্ন বাতি, কিন্তু সব কটি থেকেই বিচলিত হচ্ছে লাল কিরণ। রক্ত আলোয় ভয়াল ঘরের পরিবেশ, লোহিত জ্যোতিতে থমথমে। বোহেমিয়া কাঠ গ্লাসের একটি শরবত গেলাস এগিয়ে দিলেন পাষাণ বিষ। কারুকার্যে চোখ মোহিত হয় ঠিকই, কিন্তু ধাঁধা লাগে লাল কাচের গাঢ়তায়। ষাঁড়ের রুধিরও বুঝি এত গাঢ় নয়। টলমলে কালচে লাল রঙের শরবতে চুমুক দিলেন প্রফেসর। চনমন করে উঠল শিরা উপশিরা। শরবতের এহেন বিচিত্র স্বাদ যেন কেমন কেমন। এতক্ষণ যা অস্বাভাবিক, অসহজ, অসম্ভব মনে হচ্ছিল, কালচে লাল শরবতের প্রসাদে তা অতি স্বাভাবিক, অতি সহজ, অতি সম্ভব মনে হলো। পাষাণ বিষ চেয়েছিলেন প্রফেসরের দিকে। বললেন, চলুন, পাশের ঘরে বন্ধুরা আছে। সম্মোহিতের মতন চৌকাঠ অতিক্রম করলেন প্রফেসর। সন্ধ্যা থেকেই ক্লান্তির ফলে চেতনাকে যত না আচ্ছন্ন করেছে, তার চাইতে বেশি সম্মোহিত হয়েছেন ওই লোহিত ঘরে। ঘর তো নয়, যেন নরকের সিংহদ্বার।
পাশের ঘরে সাক্ষাৎ নরকের দর্শন লাভ করলেন প্রফেসর। কফিন ক্লাবের সব সদস্যই হাজির সেখানে। অমানসিক বেশবাস, নারকীয় ছদ্মবেশ, হৃদকম্প জাগানো মুখোশ, রুধির হিম করা চাল চলন। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে মনে হয় মিথ্যা নয়, এরা সত্যি। ছদ্ম নয়, এরা আসল। নকল নয়, খাঁটি। ওই তো ড্রাকুলার ছদ্মবেশী মানুষটা হাসছে পাশের লোকটার দিকে তাকিয়ে। লোকটার জামায় কঙ্কালের ছবি কেন? মায়াবী নেকড়ের মুখোশ পরা একদল শরীরী আতঙ্ক পিয়ানোর সামনে রক্ত উত্তাল করা সুরমোহ সৃষ্টির চেষ্টা করছে। অর্ধ পশু অর্ধ মানবের এই রক্ত ঠান্ডা করা জমায়েতে নিজেকে খাপছাড়া মনে করতে পারলেন না প্রফেসর। সারাদিন যা নিয়ে গবেষণা করেছেন, এ যেন সেই সবেরই রঙ্গমঞ্চ অভিনয়। বিশাল ডিনার টেবিল ঘিরে গুলতানি করছিল সদস্যরা। মাঝে মাঝে উচ্চ কণ্ঠের হাসি ছাপিয়ে উঠছে ঘরের সমুদ্র নির্ঘোষের মতন একঘেয়ে কলরবকে। ওরা হাসছে, গাইছে, ঘুরছে। নরকের কীটরা বুঝি নারকীয় রঙ্গব্যঙ্গে মেতেছে। ঘুরে ঘুরে সবার সঙ্গেই আলাপ করিয়ে দিলেন পাষাণ বিষ। প্রফেসর সমাদৃত হলেন সবার কাছেই। তার গবেষণা প্রবন্ধ ইতিমধ্যেই উৎসুক সঞ্চার করেছিল কফিন ক্লাবে। দৈবাৎ মানুষটিকে বাৎসরিক অধিবেশনে পেয়ে সবাই অকপট আনন্দ প্রকাশ করলেন। কিছুক্ষণ পর একা দাঁড়িয়ে প্রফেসর। খাওয়া শুরুর আর বিলম্ব নেই। পাষাণ বিষ রয়েছেন ঘরের অন্য প্রান্তে। মাথার মধ্যে যেন লক্ষ্য বলতার গুঞ্জন শুনছেন প্রফেসর। বিহল দৃষ্টি ইতস্তত সঞ্চরমান। এমন সময় দৃষ্টিপথে আবির্ভূত হলো সেই ভয়ঙ্কর মানুষটা। লাল ঘরের চৌকাঠ পেরিয়ে এলো মানুষটা, যেন পিছলে এলো মেঝের ওপর দিয়ে। পেছনে আলো থাকায় মনে হলো ছায়ায় গড়া তার কায়া মূর্তি। শ্বেত শুভ্র আলখাল্লায় আচ্ছাদিত অঙ্গ, বড় বড় বেঁকানো নখ, ঈগলের নখর রাশির মতন। আঙুলে বিশাল পাথরের আংটি, শক্ত কলার, তার ওপর মাথা। সে কি মাথা! তাকানো যায় না, কারণ তা মানুষের মাথা নয়, কুমিরের। ধর মানুষের, মাথা কুমিরের। লকলকে রক্ত জিহা, সবুজ শ্যাওলা ঢাকা হরহরে মুখ, তীক্ষ্ণ ছুরিকার মতন সারি সারি দাঁত, আর ক্রূর একজোড়া চক্ষু। নীলনদের কুমির দেবতা সেবেকের পুরোহিত। বিধান অনুযায়ী পুরোহিতদেরও কুমিরের মুখোশ ধারণ করতে হয়। এই লোকটিরও পরনে সেই ছদ্মবেশ। কিন্তু কি আশ্চর্য, ছদ্মবেশ এমন নিখুঁত হয়! প্রফেসরের কেন জানি মনে হলো এ সজ্জা নকল নয়, আসল। এ মুখোশ নিরীহ নয়, নির্মম। গালিচার ওপর দিয়ে শব্দহীন দ্রুত গতিতে কুমির দেবতার পুরোহিত এগিয়ে এলো ঘরের মাঝে। অবরুদ্ধ বিস্ময়ে পাষাণ বিষের দিকে ফিরেছিলেন প্রফেসর। কে এই মূর্তিমান প্রহেলিকা তা জানা দরকার। পাষাণ বিষ ধারে কাছে নেই। আবার সামনে ফিরলেন প্রফেসর। কুমির মুখ মানুষটাকে আর দেখতে পেলেন না। এদিকে ওদিকে তাকালেন প্রফেসর, কিন্তু লোকটা যেন সত্যিই জাদুকর। নিমেষে ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছে, উধাও হয়েছে দৃষ্টিপথ থেকে। খেতে বসে এই প্রসঙ্গ আর মনে ছিল না, খাওয়ার পরেও না। মনে পড়ল অনেকক্ষণ পরে, যখন সর্বনাশের আর দেরি নেই। কফিন ক্লাবের সদস্যরা আহার সমাপন করে ধূমপানে মন দিয়েছিল। পাষাণ বিষ প্রফেসরকে ডেকে নিয়ে গেলেন লাইব্রেরি ঘরে। ঘরের ঠিক মাঝখানে একটা মস্ত টেবিল। টেবিলের চারদিকে বসে চারজন মুখোশধারী গবেষক। এরা কফিন ক্লাবের চাই। অলৌকিক প্রসঙ্গে বিলক্ষণ তাত্ত্বিক, তন্ত্রমন্ত্রে পারদর্শী। পাষাণ বিষ বললেন, আপনাকে আজ আমন্ত্রণ জানিয়েছি নিছক আলাপ পরিচয়ের জন্য নয়। আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান আছে। কফিন ক্লাবের পত্তন যে জন্যে আজ রাত্রে তার সাধনা আমরা করব। এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সব সদস্যের প্রবেশাধিকার নেই, কিন্তু সদস্য না হয়েও আপনি থাকবেন, কারণ আমরা চাই আমাদের কৃতিত্ব আপনার গবেষণা প্রবন্ধে স্থান পাক। আমরা প্রচার বিমুখ নই, তাই আপনাকে আমাদের দরকার। এখন যা ঘটবে আপনার সামনেই ঘটবে।
চেয়ে রইলেন প্রফেসর। কি বলবেন বুঝতে পারলেন না। ঘর নিস্তব্ধ। পাষাণ বিষ নৈশব্দ আর ভঙ্গ করলেন না। নীরবে মস্ত টেবিলটার কিনারায় একটা গোপন বোতাম টিপে ধরলেন। ঘটাং করে একটা শব্দ হলো। এতক্ষণ যা টেবিলের ড্রয়ার মনে হচ্ছিল, আচম্বিতে তা খুলে নেমে এলো মেঝেতে। দেখা গেল ভেতরের গোপন প্রকোষ্ঠ এবং একটা সভাধার। পাষাণ বিষ একাই কফিনটাকে টেনে আনলো বাইরে। মৃদু আলোয় দেখা গেল একটা ডালা খোলা আধার। ভেতরে শুয়ে ফেটি জড়ানো মামি। মামির বুকে রক্ষিত জেট পাথরের ফলক। প্রাচীন মিশরীয় হরফে কি যেন লেখা। একটা কুমির মূর্তিও খোদাই করা রয়েছে। দেখেই যেন লক্ষ ভোল্টের বিদ্যুৎ খেলে গিয়েছিল মগজের কোষে কোষে। এ মমি প্রফেসর জানেন ওই জেট ফলকের সাংকেতিক হরফের অর্থ কি। তাই স্থানুর মতন দাঁড়িয়ে বিস্ফারিত চোখে শুধু চেয়ে রইলেন হাজার হাজার বছর আগে বিগত প্রাণ পুরোহিতের মামি মূর্তির দিকে। কুমির মুখ দেবতা সেবেকের চর পুরোহিতের মামি আজ পর্যন্ত পিরামিড লুট করে পাওয়া গিয়েছে। প্রতিটি লুঠেরার জীবনাবসান ঘটেছে রহস্যজনকভাবে, কেননা নীলনদের কুমির মুখ দেবতা সেবেক রক্ত লোলুপ ছিলেন। তাকে আরাধনা করতে হতো কুমিরের রক্ত দিয়ে। বিনিময়ে সেবেক নাকি রক্ষা করতেন পুরোহিতদের। জন্মচক্র পূর্ণ না হওয়া পর্যন্ত দেহমুক্ত আত্মা যাতে বারে বারে ফিরে আসতে পারে মমিদেহে, তার ভার নিতেন দেবতা স্বয়ং। তাই মামি লুঠেরারা নিহত হতো অস্বাভাবিকভাবে। মামির বুকে রক্ষিত ওই যে জেট পাথর, প্রফেসর জানেন ও পাথরে কি লেখা আছে। হুঁশিয়ার বাণী। লুঠেরাকে সতর্ক করে দেয়া হচ্ছে, তা সত্ত্বেও যদি বিকৃত হয় মামির রক্ষাবন্ধনী, সর্বনাশ অনিবার্য। দেবতা স্বয়ং আসবেন তার উপাসকের পবিত্রতা রক্ষা করতে। সেই মুহূর্তে প্রফেসরের চোখের সামনে যেন ভেসে উঠল প্রাচীন মিশরের পুরোহিত তন্ত্র। মিশর অধিপতি ফারাওকে ঠুটো করে এই পুরোহিতরাই অন্তরাল থেকে রাজ্য শাসন করেছেন। এরা সিংহাসনের পেছনে থাকতেন, অর্ধ পশু অর্ধ নরদের উপাসনা করতেন। অতিকায় সর্পদেবতা শেঠ, নরখাদক বুবাস্টিস, অন্ধকার দুনিয়ার অধিপতি অসিরিস এদের সাধনার বলে নাকি মূর্তি পরিগ্রহ করতেন জনগণের সামনে। শৃগাল মস্তক নিয়ে অ্যানিউবিস হানা দিতেন। রক্তলোভী মায়াবী নেকড়ের দল ছাড়খাড় করত নিরীহ গ্রামবাসীদের। নীলনদের কুমির দেবতা সেবেক বছরে একবার মেমসিস মন্দিরে দেখা দিতেন। তখন তিনি পুরোহিতদের মতোই মানুষের দেহ ধারণ করতেন, মাথা বাদে। কুমিরের বিকট মুন্ড শোভা পেত সেখানে। বিদ্যুৎ ঝলকের মতোই এতগুলো চিন্তা ঝলসে উঠল মগজের কোষে। সঙ্গে সঙ্গে চোখ পড়ল টেবিলে রক্ষিত কয়েকটি পুঁথির দিকে। পাতলা কাচের আধারে রক্ষিত প্যাপিরাস পাতায় জীর্ণ পুঁথি। দেখেই চিনেছিলেন প্রফেসর, প্রেততত্ত্বে অপরিসীম আস্থা না থাকলে মরা জাগানো মন্ত্রে ঠাসা এ পুঁথি কেউ কাছে রাখে না। প্রফেসর জানেন প্রাচীন মিশরীয়রা জীবন রহস্যের চাবিকাঠির সন্ধান পেয়েছিলেন। জীবন আর মৃত্যুর চোরাগলির সন্ধান তারা জানতেন। মামি রূপে দেহ পিঞ্জরকে রক্ষা করা হতো এই কারণেই, যে কোনো মুহূর্তে সে দেহে জীবনের সঞ্চার যাতে ঘটতে পারে। তার মন্ত্রমালার আয়োজনও থাকত প্যাপিরাসের ওই পুঁথিতে, যে মন্ত্রের প্রতিটি শব্দোচ্চারণের সঙ্গে সঙ্গে মৃতদেহের পদধ্বনি শোনা যায় শুষ্ক জীর্ণ ভঙ্গুর মমি দেহেও। প্রফেসরের ত্রাস বিস্ফারিত চোখের মণিকায় চিন্তার বিদ্যুৎ চমক বোধহয় দেখা গিয়েছিল। পিস্তলের নলছের মতো চাহনি মেলে দেখেছিলেন পাষাণ বিষ। প্রফেসর চোখ ফেরাতেই বললেন, চিনতে পেরেছেন? হ্যাঁ। প্রফেসরের শুকনো গলায় এর বেশি আর কথা ফোটেনি। পাষাণ বিষ বললেন, জেট ফলকে যা লেখা আছে তা পুরোহিতদের সাংকেতিক হরফ। খুব সম্ভব নাকাল, মানে সাংঘাতিক। লোম খাড়া হয়ে যায় শুনতে শুনতে। কাষ্ঠ হাসি হাসলেন পাষাণ বিষ। এ মমি পেলেন কোথায়? সোজা পথে নয়। নিগুড় হাসি হাসলেন পাষাণ বিষ।
বিস্তর অর্থ ব্যয় করতে হয়েছে গভর্নমেন্টের মুখ বন্ধ করতে। মরুভূমির ভেতরে অজ্ঞাত একটা পিরামিডের জঠরে লুকানো ছিল এই মামি। সেবেকের পুরোহিত আনতে গিয়ে অবশ্য দুর্ঘটনা ঘটেছে। ক্যারাভেনের 9 জন লোক মারা যায়। স্বাভাবিক মৃত্যু নয়, তাতেও ঘাবড়ায়নি। এখন এ মরা আমরা জাগাবো, আবার ঘুম পাড়াবো, আপনি সাক্ষী থাকবেন। প্রফেসর ঢোক গিলে বললেন, সেবেকের তৃতীয় পুরোহিতের মামি যে বের করেছিল তার কি হাল হয়েছিল জানেন তো? জানি। আগের মতোই বেপরোয়া হাসবার চেষ্টা করলেন পাষাণ বিষ। লন্ডনের চিড়িয়াখানায় সেতুতে দাঁড়িয়ে কুমির দেখছিলেন, হঠাৎ পড়ে যান নিচে। উদ্ধার করার পর দেহটা চেনারও উপায় ছিল না। মনে পড়ল ঠিক তখনই খাবার আগে কুমির মুখোশ পরা সেই লোকটার কথা এতক্ষণ মনে ছিল না প্রফেসরের। পাষাণ বিশ্বের শেষ কথাটা শোনবার সঙ্গে সঙ্গে মনে পড়ল সেবক পুরোহিত বেশি সেই বিকর দর্শন লোকটা আচম্বিতে দেখা দিয়েই মিলিয়ে গিয়েছিল অত ভিড়ের মাঝে। কথাটা বললেন প্রফেসর। তৎক্ষণাৎ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেলেন পাষাণ বিষ। বাকি 4 জন শটান দাঁড়িয়ে উঠল। মুখ ভাব দেখা না গেলেও বোঝা গেল পাষাণ বিষের চাইতেও তাদের অবস্থা সঙ্গীন। ভাঙা ভাঙা গলায় বললেন পাষাণ বিষ, ঠিক দেখেছিলেন তো? সবেগে ঘাড় নাড়লেন প্রফেসর। কিন্তু আজকে কোনো সদস্যই তো এই বেশ পড়েনি, এ মুখোশ আনেনি, বললেন পাষাণ বিষ। বাইরের ঠগ নয় তো, ব্ল্যাকমেল করার চেষ্টাও হতে পারে, দুর্বল কণ্ঠে বললেন প্রফেসর। 4 সঙ্গীকে দ্রুত কণ্ঠে নির্দেশ দিলেন পাষাণ বিষ, এক্ষুনি তল্লাশ করা হোক, তন্ন তন্ন করে। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে বহুরূপী জালিয়াত। ঘাত ধরে যেন এখনই নিয়ে আসা হয় এখানে। পুলিশে খবর দিলে হয় না? 4 গবেষক তড়িৎ পদে উধাও হতেই বলেছিলেন প্রফেসর। রাজি হয়নি পাষাণ বিষ। রক্তহীন মুখের পাণ্ডুরতা বরং আরো বেড়েছে। মৃদু শব্দটা শোনা গেল, তারপরেই চকিতে চৌঘাটের দিকে তাকিয়েছিলেন প্রফেসর। দোরগোড়ায় দাঁড়িয়ে সেই মূর্তি, জ্বলন্ত বিভীষিকা, কুমির মুখোশ পরা সেবেক পুরোহিত, জ্বলন্ত চাহনি নিবদ্ধ পাষাণ বিষের দিকে। মামের পাশেই হোমড়ি খেয়ে বসে পড়েছিলেন পাষাণ বিষ। থরথর করে কাঁপছিল আপাদ মস্তক, শামুকের মতো ঠেলে বেরিয়ে এসেছিল 2 চোখ, নিঃসীম আতঙ্কে নীল হয়ে এসেছিল মুখ। পাশেই সবাধারে জল জল করছিল জেট পাথর, ফলকে খোদাই কুমির মূর্তি, সাংকেতিক হুঁশিয়ারি। নিচে সেবেক পুরোহিতের আত্মাহীন মামি, দোরগোড়ায় দাঁড়িয়ে জীবন্ত সেবক পুরোহিত, সেই লোক যাকে ছায়ার মতো দেখেছিলেন কিছু আগেই। পরক্ষণেই যেন মিলিয়ে গিয়েছিল বাতাসে। আর তো কণ্ঠে চেঁচিয়ে উঠেছিলেন প্রফেসর, এই তো এই তো সেই। কথাটা শেষ হয়নি। মুহূর্ত মধ্যে ঘরের মধ্যে যেন বিদ্যুৎ রেখা ধেয়ে গেল। অদ্ভুত সরীসৃপ ভঙ্গিমায় মূর্তিমান প্রহেলিকা বেশি আততাই ছুটে গেল পাষাণ বিষের সামনে। দীর্ঘ বক্র নখরযুক্ত সাঁড়াশি আঙুলে চেপে ধরল ঘাড়ের মাংস। আতঙ্কে যেন কৃমিকীটের মতো কুঁচকে গিয়েছিলেন পাষাণ বিষ। গলা থেকে ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নিমেষে মুখোশধারীর মুখোশ নেমে এলো কণ্ঠনালীর ওপর। দ্বিধা বিভক্ত হলো চোয়াল। দেখা গেল সারি সারি ধারালো দাঁত। পর মুহূর্তেই বন্ধ হলো চোয়াল। স্তব্ধ হলো পাষাণ বিষের ঘরঘরানি। প্রফেসর সেই মুহূর্তে একটা সম্ভাবনাই ভেবেছিলেন, হত্যার অভিনব হাতিয়ার। মুখোশের আড়ালে ছুরির সারি, কামড়ে কণ্ঠনালী ছিন্ন করার নৃশংস পন্থা। ভাবনার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়েছিলেন প্রফেসর। এক হাতে লোকটার ঘাড় খামচে ধরে আর এক হাতে কুমির মুখোশ ধরে টেনে তুলতে গিয়েছিলেন, কিন্তু ঝটকান দিল লোকটা। পিচ্ছিল মুখোশের ওপর দিয়ে হাত পিছলে চলে এলো নাকের ওপর। পরের সেকেন্ডেই পাষাণ বিষকে ছেড়ে সিধে হয়ে দাঁড়ালো হত্যাকারী। ফিরেও তাকালো না প্রফেসরের দিকে। প্রফেসর শুধু দেখলেন রক্তাক্ত চোয়াল আর রক্ত ঝরা দাঁতের সারি। নিমেষে সেই আশ্চর্য সরীসৃপ ক্ষিপ্রতায় দোরগোড়ায় পৌঁছল লোকটা এবং অন্তর্হিত হলো বাইরে।
বোধহয় সেকেন্ড খানিক থ হয়ে দাঁড়িয়েছিলেন প্রফেসর। অসম্ভব, অবিশ্বাস্য সত্যটা উপলব্ধি করতে একটি সেকেন্ডই যথেষ্ট। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই প্রফেসর বুঝেছিলেন চরমতর অলৌকিক ঘটনা ঘটে গেল তার সাক্ষাতে। প্রমাণ তার মুঠোয় ধরা দিয়েই উধাও হলো চকিতে। পরক্ষণেই দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়লেন প্রফেসর। কারো সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই সাক্ষাৎ নরক থেকে দূরে সরে যাওয়া ছাড়া মাথায় আর কোনো চিন্তাও ছিল না। এই ঘর সে ঘর পেরিয়ে পড়লেন রাস্তায়। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে যে হোঁচট খেলেন সে জ্ঞানও রইল না। তারপর বিদেশি মাতাল ভেবে এক ট্যাক্সি ড্রাইভার দয়া পরবশ হয়ে তাকে পৌঁছে দিয়ে গেলেন হোটেলে। পরের দিন কাউকে কিছু বললেন না প্রফেসর। এমনকি পাছে কাগজ খুলে কাল রাতের নৃশংস হত্যাকাণ্ডের খবর পড়তে হয় তাই কাগজও পড়লেন না। তদ্দির করে সেই দিনই কায়রো থেকে পালালেন, এলেন কলকাতায়। আর মিশরমুখ হননি উত্তর জীবনে। কারণ প্রফেসর সেদিন মুঠোর মধ্যে ধরেও যা ধরতে পারেননি তা আজও ভুলতে পারেন না। আজও নিশার আতঙ্কে চমকে ওঠেন, দুঃস্বপ্নের ঘোরে কোকিয়ে ওঠেন। শুধু স্পর্শ পেয়েছিলেন প্রফেসর, ক্ষণিকের ছোঁয়া লেগেছিল কুমির মুখে। এক পলকেই তার যুক্তি বুদ্ধির শক্ত নিগড় চুরমার হয়ে গিয়েছিল। অবিশ্বাসের আগল ভেঙে গিয়েছিল। অলৌকিক ঘটনার চরমতম প্রমাণ হাত দিয়ে উপলব্ধি করেছিলেন প্রফেসর। মুঠোয় কুমির মুখ ধরে ভেবেছিলেন মুখোশ ধরেছেন। টান মেরে মুখোশ খোলবার চেষ্টাও করেছিলেন, কিন্তু হাত পিছলে গিয়ে ঠেকেছিল লম্বা নাকে। মুঠোর মধ্যে উপলব্ধি করেছিলেন এমন একটি জিনিস যা কোনো মুখোশে থাকে না, থাকে সজীব দেহে, রক্ত মাংসের মুখে। মুখোশ কি প্রাণস্পন্দনে স্পন্দিত হয়? হয় না। কিন্তু প্রফেসরের মুঠোয় সেই ভয়ঙ্কর রাতে যা ধরা পড়েছিল তা রক্ত মাংসের জীবন্ত নাক, কুমির নাক। শুনছিলেন অদৃশ বর্ধনের লেখা গল্প কফিন ক্লাব। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি প্রবন্ধ অথবা গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।